পুরো বাড়ি নীরব ফাঁকা লাগছে রাত চলে যাওয়ার পর। ইসানা বিষয়টি অনুভব করে অস্বস্তি বোধ করে। যাওয়ার সময়ও মুখে কোনো বাক্য বলেনি। আগের ন্যায় টেক্সটের মাধ্যমে বার্তা প্রদান করেছেন। রাত মনক্ষুণ্ণ করে বেরিয়ে গিয়েছে। তবে সে আশাবাদী ফিরে আসার পর ঠিকই কথা বলবে। ইসানা রুমে ফিরে দেয়ালে টাঙানো ছবিটির ওপর লক্ষ্য করে। যাওয়ার সময় এই ছবিটি দেয়ালে টাঙিয়ে দিয়ে গেছে এবং বলে গেছে তার কথা মনে পড়লে ছবির পানে চেয়ে বাক্য বিনিময় করতে। বিনা বাক্যে শুনেছে রাদের কথা, আগ্রহ দেখিয়ে কিছু বলেনি। স্থির হয়ে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে ছবিটি দেখে। রাজকীয় নরম আসনে বসে ঘাড় মৃদু কাত করে চিত্রটি তোলা হয়েছে। চেহারায় শোভনীয় সুদর্শন ভাব স্পষ্ট। হাস্যমুখবিহীন গম্ভীর ভাব তার আদলে। বেশ চমৎকার মণিমুগ্ধকর হয়েছে চিত্রটি। কিছু একটা ভেবে ইসানা নজর সরিয়ে ফেলে। টেক্সট করে জিজ্ঞেস করে আমেরিকায় পৌঁছেছে কিনা। উত্তর আসে ওপর প্রান্ত থেকে। হ্যাঁ। ইসানা জবাবে কিছু লিখে না। ফোন রেখে দিবে এমতাবস্থায় ফোনের টোন শুনে দ্রুত নজর ফেলে। টেক কেয়ার সানা। ইসানার বুকে অদ্ভুত অনুভূতির উগ্রতা আবিষ্কার করে। বদনখানায় মলিনভাবে কিছু একটা স্পর্শ করল। দ্রুত ফোন রেখে বিছানার চট করে বসে যায়। এদিক ওদিক আখিযুগল ছোটাছুটি করে নিজেকে ধাতস্থ করার প্রচেষ্টা চালায়। আন্ডারস্কোর পিকআপ দ্বারা কাপড় ডেলিভারি করতে বেরিয়েছে ইভান। ফ্যাক্টরির সঙ্গে ডেলিভারির দায়িত্ব এখন তার কাঁধে। মেইন রাস্তা থেকে সরু গলিতে ঢুকতেই গাড়ির গতি বাড়িয়ে দেয়। তৎক্ষণাৎ একটি মেয়ে সামনে চলে আসায় জোরে ব্রেক কষে। মেয়েটি নিজের রক্ষার্থে ভীতু হয়ে দু হাত সামনে তুলে আদল ঢেকে ফেলে। ইভান ড্রাইভারকে দু চারটে কোরা কথা শুনিয়ে গাড়ি থেকে নেমে আসে। মেয়েটি নিজেকে সুস্থ সবলা দেখে পুরুষালী কণ্ঠ শুনে তার পানে তাকায়। ইভান এগিয়ে এসে ভদ্রতাসূচকভাবে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন? মেয়েটি মৃদুস্বরে বলল, হ্যাঁ সরি, আসলে তাড়াহুড়োয় ছিলাম তো, তাই দ্রুত গাড়ি ছুড়াচ্ছিল। আপনি কোথায় যাবেন বলুন, আপনাকে পৌঁছে দিচ্ছি, আসুন। লাগবে না, আমি যেতে পারবো। না, আপনি আসুন, না হলে বুঝবো আপনি সরি অ্যাকসেপ্ট করেননি। করেছি, আপনারা যেতে পারেন। আপনি আসুন প্লিজ। ইভানের ভদ্রতাসূচক আবদারে মেয়েটি পিকআপে চড়তে রাজি হয়। সামনের সিটে ড্রাইভার সহ তারা তিনজন উঠে বসে। তিনজনই হ্যাংলা পাতলা হওয়ায় বসতে অসুবিধা হয় না। গাড়ি চলাকালীন পরিচয় হয় তাদের। মেয়েটির নাম মিতু। পরিবারের বড় মেয়ে। 3 বোন। ভাই নেই। বাবার অকালে মৃত্যু তে সংসারের হাল নিজেকে ধরতে হয়। অনার্স প্রথম অবধি পড়া হয়, তারপরই সমাপ্ত। এখন 2 বোনের পড়াশোনা ও সংসারের জন্য টিউশনি করিয়ে উপার্জন করতে হয় তাকে। সেখান থেকেই ফিরছিল। পথিমধ্যে অঘটনের হাত থেকে রক্ষে হল। পরিচয় পর্বের মাধ্যমে বাড়ির কাছে চলে আসে। গাড়ি থেকে নেমে ইভানকে বিদায় জানায়। তারা এগোয় তাদের গন্তব্যে। দুপাশে দেয়াল ও উপরে চাল দিয়ে নির্মিত 2টি রুমে ভাড়া থাকে তারা। এই এরিয়ায় প্রায় চালাঘর দেখা যায়। বিল্ডিং রয়েছে পাশের গলিতে। এ রাস্তায় পিকআপ আসলো কোথায় থেকে মিতু? আজ একটুর জন্য রক্ষে হল মা। কি হয়েছে? অবাক হয়ে জানতে চাইলেন। মাকে ঘটনাটি বললেন। তিনি বিচলিত হয়ে বললেন, কোথাও লেগেছে তোর? না, তবে ইভান লোকটা ভালো ছিল। আচার আচরণ যথেষ্ট মার্জিত। কোথায় থাকে, কি করে? ইভাবের আলাপের খই ফুটে মিতুর মুখে। বোনরাও পাশ থেকে শুনছে। আন্ডারস্কোর কি করছো সোনা? বাক্যটি সম্পূর্ণ করে বালিশে ঠেস দিয়ে বসল মুরাদ। খেয়ে বসলাম। তুমি খেয়েছ? না, খেতে যাব। এখনো যাওনি? দ্রুত যাও। রাত ভাইয়া কোথায়? কাছেই রয়েছে। রাদের পানে এক পলক চেয়ে বলল, তাকে নিয়ে খেতে যাও, পরে কথা বলি। ওকে বেবি। বলতে বলতে ফোন রেখে দিল। মুরাদ সোজা হয়ে বসে রাদের উদ্দেশ্যে বলল, যাবি নাকি আরও কাজ করবি? যাব। ল্যাপটপের পানে চেয়ে জবাব দিল রাদ। চল, খিদে পেয়েছে। সোহানা আপু তোকে তুমি করে বলে? হ্যাঁ। রাদ ল্যাপটপ বন্ধ করে মুরাদের নিকট নজর তাক করে বলল, আমি যে তুমি বলা অধিকার কবে পাব? বলার শেষে দীর্ঘশ্বাস ছাড়ল। পাবি একদিন। আর শোন, সোহানা আপু বলবি না। ভাবি বল। তাহলে তো আমি তার দ্বিতীয় বর হয়ে যাই। কিভাবে? ভ্রু কুঞ্চন করে জানতে চাইল। শব্দটা এমন হয় দেবর, মানে দ্বিতীয় বর। বুঝাছে পেরছি, আপু বলেই ডাকিস। ভ্রুক্ষেপহীন নজরে বলল, জ্বালা হচ্ছে শুনে। সরু চোখে দেখে রাদকে মুরাদ। সে হাসে, বলে, বোন নেই আমার। তোর তো একটি বোন আছে। সোহানা আপুকে আমি বড় বোন বানিয়েছি অনেক আগেই। তাহলে তুই আমার শালা। হেসে বলল,
বলতে পারিস। ওয়েট সোনাকে বলি, খেতে যাব এখন, পরে বলে নিস। তবে চল। মিটিং শেষে রাত ও মুরাদ রোহান ফ্যাক্টরি থেকে বের হয়। গাড়ি অবধি পৌঁছে দিয়ে যায় কোম্পানির মালিক রোহান। গাড়ি ছুটে হোটেলের উদ্দেশ্যে। তখন ঘড়িতে 9টার কাছাকাছি। তারা এখন লস অ্যাঞ্জেলেস অবস্থান করছে। বাংলাদেশে তখন 7:10। 2-3 ঘন্টা সময় পার্থক্য কেবল। হোটেলে ফিরে রাত ইসানাকে কল দেয়। ইসানা ফোন রেখে টেক্সট করে, বলুন, কি করছেন? কিছু না। টাইসন কোথায়? ট্যাবে কার্টুন দেখছে। বার্তাটি দেখে ইসানা সৌজন্যতা বজায় রেখে লিখে, খেয়েছেন? 11টায় খাবো। ইসানা চুপ হয়ে যায়। রাত লিখে, কতদিন চলবে এই শাস্তির মেয়াদ বললেন না যে? রিপ্লাই আসে না ইসানার। রাত পুনরায় লিখে, জানতে চাই। এবারও চুপ থাকে ইসানা। রাত মেকি রাগ নিয়ে লিখল, উত্তর দিচ্ছেন না যে? জোরপূর্বক অধিকার দেখালে তখন কিন্তু সহ্য করতে পারবেন না। এবার ইসানা লিখে, জোরপূর্বক বিয়েটি যখন মেনে নিয়েছি এ আর নতুন কি? আপনি আপনার অধিকার নিতে পারবেন, কিন্তু জোর করে মন পাবেন না। রাত বার্তাটি পড়ে পরবর্তীতে কিছু লিখে না। চুপ করে রয়। ইসানার মনে সেই ঘটনার প্রভাব এখনও রয়েছে, সেটা আজ পুরোপুরি নিশ্চিত হয় রাত। বিষয়টি তার কাছে দুঃখজনক লাগে। ফোনটি পাশে রেখে বেলকনির দিকে এগোয়। মুরাদ রাদের মনক্ষুণ্ণতা দেখে ফোন তুলে টেক্সট চেক করে। তাদের চ্যাটিং দেখে নিজের কাছেও খারাপ লাগে। বন্ধুর নিকটে যে তাকে বোঝায়, সম্পর্ক সুন্দরভাবে তৈরি করার জন্য আরও সময় দিতে বলে। ধৈর্যহারা যেন না হয়। সকাল থেকে সূর্যের দেখা নেই বললে হয়। বেলা 7টা গড়িয়ে 11টার কাছাকাছি। এখনও আকাশ মেঘলামো। অনেকটা স্থান জুড়ে কুয়াশাচ্ছন্ন দেখা যাচ্ছে। মিতু গায়ের সোয়েটারটি ভালোভাবে টেনে ফুটপাত ধরে হাঁটছে। আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকায় শীতের রেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। সবে একটা টিউশনি করিয়ে দ্বিতীয়টির গন্তব্যে হাঁটছে। আরেকটু পথ পেরোলেই পৌঁছে যাবে। রাস্তায় বেশ কয়েকটি পিকআপ যেতে দেখে আনমনে চোখ গাড়ির ওপর চলে যাচ্ছে। হয়তো কালকের কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখার সুপ্ত আশা জাগছে হৃদয়ে। তবে বারংবার চোখ দুটি হতাশ হয়েছে। এ গলি থেকে বেরিয়ে ওপর গলিতে এসে পৌঁছায় তার গন্তব্যে। কালকের পর এখন অবধি ইসানার সঙ্গে রাদের কথোপকথন হয়নি। 2টা বাজে। বাংলাদেশে 12টা হবে। রাত বাসার ট্যাবে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেয়। টাইসন তখন বিছানার ওপর বসে কার্টুন দেখছিল। ইসানা টাইসনকে বিছানার ওপর কার্টুন দেখতে দিয়ে শাওয়ারে গিয়েছে। ভিডিও কলে রাতকে দেখে টাইসন তার বন্ধুকে চিনতে পারে। তাই রাদের কল সে পিক করে। আগে থেকে তাকে কল রিসিভ করার ট্রেনিং দিয়েছিল রাত। তাই টাইসনের অসুবিধা হয় না কল রিসিভ করতে। কিছুক্ষণ টাইসনের সঙ্গে কথা বলে কয়েকটি কথার উত্তরও দেয় টাইসন মাথা নাড়িয়ে। হঠাৎ ইসানা শাওয়ার শেষে বের হয়। রাদের নজর পড়ে ইসানার ওপর। বোকার মতো উৎসুক হয়ে ফোনের অপর প্রান্ত থেকেই উকি দিয়ে দেখার চেষ্টা করে। পরক্ষণে টাইসনকে ইশারায় পাশে সরতে বলে। টাইসন রাদের ইশারা অনুসরণ করে পাশে সরে বসে। এখন স্পষ্ট দেখতে পাচ্ছে তাকে। ইসানা ভেজা চুল আয়নার সামনে দাঁড়িয়ে মুছে টাওয়াল দিয়ে ঝাড়ছে। গায়ের ওড়না বিছানার ওপর রাখা। ইসানা উল্টোদিকে ফিরেছিল তাই পিঠ দেখা যাচ্ছিল। রাত আয়নার মাধ্যমে ইসানার মুখশ্রী সহ বদনখানি দেখছে। খুব মনোযোগ দিয়ে দেখছে সে। ইসানাকে ভেজা চুলে এভাবে কাছ থেকে দেখা হয়নি। বেশিরভাগ সময়ই মাথায় ওড়না দিয়ে রাখত। তাই মাথার ঘন কালো কেশগুলো কখনো নজরে পড়েনি। ঝাড়া শেষে চুল আছড়িয়ে ওড়না নেওয়ার সময় ট্যাবে নজর পড়ে তার। সঙ্গে সঙ্গে ইসানার চোখাচোখি হয় রাদের সঙ্গে। তার চোখ চড়ক গাছ। দ্রুত উল্টোদিকে মুখ করে দাঁড়ায়। ঠিক তখনই নজর পড়ে আয়নায়। লজ্জায় তৎক্ষণাৎ বুকে 2 হাত রেখে টাওয়াল জড়িয়ে নেয়। ছুটে গিয়ে ভিডিও কল কেটে টাইসনের পানে রাগান্বিত নজরে তাকায়। স্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে আছে টাইসন। বোবা পশু আদৌ বুঝতে পারবে কি না সে কি কাণ্ডই না ঘটিয়েছে। ট্যাব বিছানার ওপর ছুঁড়ে দিয়ে আঙুল তাক করে ওকে বলল, ভ কোথাকার। তুই তার ভিডিও কল রিসিভ করেছিস কিভাবে? কে শিখিয়েছে তোকে? টাইসন বোবা হয়ে দেয়ালে টাঙানো রাদের ছবির উপর নজর ফেলে। ইসানা টাইসনের নজর অনুসরণ করে তাকিয়ে দেখে রাদের ছবি দেখছে। ধপ করে বিছানায় বসে পড়ে চেঁচিয়ে বলে, রাত শিখিয়েছে? শীত সম্মান আর রইল না। আজকের পর থেকে তুই কার্টুন দেখতে পারবি না। টাইসন বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে যায়। ইসানা কপাল কুঁচকে ফেলে। টাইসন যে অভিমান করেছে এটা সে নিশ্চিত। লজ্জায় চোখমুখ ঘুচে আসে তার। তবে সে বিষয়টি স্বাভাবিকভাবে নেয়।
তার ওপর পুরো অধিকার রয়েছে। আজ নয়তো কাল তাকে তার অধিকার বুঝিয়ে দিতে হবে। এটাই যে নিয়ম। নিজেকে ধাতস্থ করে ইসানা। ফোনের টোন পেয়ে হাতে ফোন তুলে নেয়। রাত টেক্সট দিয়েছে, লিখেছে, টাইসনকে কিছু বলবেন না। আমি ওকে সরে বসতে বলেছিলাম আপনাকে দেখার জন্য। যেহেতু আপনাকে দেখার পুরোপুরি অধিকার আমার আছে, আশা করি আপনি বিষয়টি অস্বাভাবিকভাবে নিবেন না। সরি। ইসানা টেক্সট পড়ে সরু নিঃশ্বাস নিল। তারও রাদের ভাবনায় মিল রয়েছে। শেষে সরি লিখার ফলে ইসানার কিছুটা ভালো লাগে। কল কাটার পর রাত কিছুক্ষণ ঘোরের মধ্যে ডুবেছিল। পরপরই ইসানাকে টেক্সট দেয়। কপালে 2 আঙুল বুলিয়ে ফিক করে হেসে ফেলে। তার হাসি মুরাদের চোখে এড়ায় না। চটজলদি জিজ্ঞেস করে, হাসার কারণ কি জানতে পারব? না, অত্যন্ত গোপনীয়। প্রচুর, ভীষণ। শুনলাম না। ভ্রুক্ষেপহীন নজরে বলল। রাত মুরাদকে এক নজর দেখে মৃদু হাসে। মুরাদ টেরা চোখে তাকায়, তবে কিছু জিজ্ঞেস করে না। ইভানের মা ও বোন শালিনী মেয়ে দেখতে এসেছে। মেয়েদের আর্থিক অবস্থা তেমন ভালো না। পরিবারের বড় মেয়েকে দেখে তাদের ভীষণ পছন্দ হয়। ইভানের মা আগের বিয়ের বিষয়টি তাদের কাছে লুকায় না, সরাসরি জানায়। মেয়ের বাবা নেই, মা পুরো বিষয়টি শুনে বিয়ের জন্য সম্মতি দেয়। পরের সপ্তাহে ঘরোয়াভাবে বিয়ের তারিখ পাকাপোক্ত করা হয়। বাড়ি ফিরে ইভানকে বিষয়টি বললে তেমন আগ্রহ দেখায় না। মায়ের জোরাজোরিতে বিয়ে করা হচ্ছে, নয়তো বিয়ের ধারেকাছেও যেতে চাইছিল না। মেয়ের নাম মিতু, বড় মেয়ে। নাম শুনে ইভানের দেখার আগ্রহ হয়। কারণ দিন আগেই এ নামের একটি মেয়ের সঙ্গে তার অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়েছিল। শালিনী ছবি তুলে এনেছিল ইভানকে দেখানোর জন্য। বোনের ফোন থেকে ছবি দেখে ইভান শিওর হয় এটি সেই মিতু নামের মেয়েটি। ছোট্ট ঘটনাটি মা ও বোনের সামনে তুলে ধরে। তাহলে তোরা পূর্ব পরিচিত? হ্যাঁ। সে কি আমাকে দেখেছে, বা আমার নাম বলেছ? নাম বলেছি, ছবি শুধু মিতুর মা দেখেছে, মিতু দেখেনি। ওহ, আমার তাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। শোনো আপু, তুমি আমাদের বাড়িতে বিয়ের পর থাকবে না, শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে। কারণ মায়ের জন্যই বিয়ে করছি। মিতুই মায়ের সেবাযত্ন করবে। তোমাকে আমাদের বাড়িতে আর থাকবে হবে না। মাঝে মধ্যে দুলাভাইকে নিয়ে বেড়াতে আসবে। ব্যাস, বুঝেছি। তুই কি বলতে চাইছিস? অভিমানী স্বরে বলল শালিনী। অভিমান করো না, তোমার ভালোর জন্যই বলছি। মায়ের সেবাযত্ন অনেক করেছ, এবার শ্বশুর শাশুড়ির সেবাযত্ন করো। শালিনী কিছু বলল না। ইভান দৃষ্টি নত রেখে বলল, আমি বিয়েতে ইসানাকে নিমন্ত্রণ করতে চাই। মা, করিস? অনেকদিন হলো মেয়েটাকে দেখি না, খুশি মুখে বললেন তিনি। ইভান মেকি হেসে গামছা নিয়ে গোসলে যায়। শালিনী মায়ের উদ্দেশ্যে বলল, তোমার না করা উচিত ছিল। যদি ইসানা এসে আমাদের নামে দুর্নাম ছড়ায় মিতুর কাছে, তখন ব্যাপারটা কোথায় যাবে একবার ভাবতো। তুই এতদিনেও ইসানাকে চিনতে পারিসনি। আমাদের চেয়ে তো ইভান দিনে ওকে চিনে ফেলেছে, তাই তো এখন আফসোস করছে। শোন, মন পরিষ্কার কর, দেখবি সব কিছু এমনিতেই পরিষ্কার মনে হবে। শালিনী মায়ের কথায় কর্ণপাত করল না, বিরক্ত হয়ে উঠে ভেতরে চলে এলো। টাইসন ডেকে গলা বসিয়ে ফেলার উপক্রম ইসানার। তবুও সাড়া নেই টাইসনের। ড্রয়িংরুম অতিক্রম করে বারান্দায় এসে মহাশয়কে পেয়ে যায়। ইসানা সরু চোখে ওকে দেখে নেয়। টাইসনের চোখমুখ দেখে মনে হচ্ছে ভারী অভিমান হয়েছে তার। চোখ মুখ ভারী ভারী দেখাচ্ছে। এতক্ষণ ডাকাডাকি তার কর্ণকুহরে পৌঁছেছে কি না সন্দেহ। ইসানা এগিয়ে এসে দুগালে হাত রেখে নিজের দিকে ফিরিয়ে জিজ্ঞেস করল, অভিমান হয়েছে? সরি, ট্যাবে কার্টুন দেখতে দিব, এবার খেতে আয়। টাইসন ফ্যালফ্যাল করে তাকিয়ে ইসানার সঙ্গে হাঁটা ধরে। ইসানার কথাতে অভিমান ভেঙেছে মহাশয়ের। একত্বে দুপুরের আহার খেতে বসে রাদের চক্ষুদয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ভাসছে বারংবার। বহুবার কল দিতে গিয়েও ফোন রেখে দিয়েছে। সে জানে ইসানা কথা বলবে না, তবুও তার অবাধ্য মনকে সে কিছুতেই শান্ত করতে পারছে না। মনের সঙ্গে যুদ্ধ করেই দ্বিধাবোধ নিয়ে কল দেয় রাদ। ফোনের টোন শুনে ইসানা রুমে আসল। রাদের কল দেখে কেটে মেসেজ দিল। উত্তর আসার পূর্বেই ফের কল আসল। এবারও কেটে দিল। রাদ আগের ন্যায় কল দিল। ইসানা তখনকার ঘটনার জন্য কিঞ্চিত লজ্জাবোধ নিয়ে ফোন পিক করল। স্পিকার অন করে পাশে রেখে বিনাবাক্যে খাচ্ছে। রাদ সেকেন্ড কয়েক চুপ থাকে। ফের কোমল স্বরে বলে, জানি আপনি আমার কল রিসিভ করলেও কথা বলবেন না, তবে আমার কথা বলায় তো কোনো বাধা নেই। আপনার সেই ওড়নার টুকরোটি এখন আমার হাতের মুঠোবন্দি।
ইসানার খাওয়া বন্ধ হয়ে যায়। বুকের মাঝে কেমন যেন করে উঠল। সে মনোযোগ দিল। সানা, তোমার ওড়নার টুকরোর মতো যদি তোমায় ছুঁতে পারতাম। তোমায় ছোঁয়ার ইচ্ছে আমায় তীব্রভাবে অন্ত্র না দেয়। এ অন্ত্র না যে ভীষণ পীড়াদায়ক। সহ্যশক্তির বাহিরে বহিঃপ্রকাশ করা অসম্ভব কষ্টদায়ক। এতটুকু বলার পর রাত চুপ হয়ে যায়। ইসানা মূর্তির ন্যায় বাক্যগুলো শুনেছে। বক্ষে মোচড় দিয়ে উঠে। রাদের করা বহিঃপ্রকাশ এক একটি তীরের মতো বক্ষে এসে লাগে। কিছুক্ষণের জন্য ইসানা রাদের এক একটা কথা অমৃতর সমতুল্য মেনে নেয়। চোখ জোড়া আপনা আপনি বন্ধ হয়ে আসে তার। শরীরের পশম শিউরে ওঠে। অপর প্রান্তে রাদ নিজেকে ধাতস্থ করে উঠে বসে। কিছুক্ষণের জন্য ইসানাকে পাওয়ার কল্পনার মাঝে হারিয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবে মৃদুস্বরে আওড়ায়, সরি। খট করে লাইট কেটে দেয়। ইসানা নিজেকে ধাতস্থ করতে পারছে না। তার গলা শুকিয়ে গেছে। দ্রুত পানি খেয়ে গলা ভিজিয়ে নেয়। প্লেটের পানে এক পলক ফেলে উঠে পড়ে। খাওয়া আর হবে না। হাত ধুয়ে রুমের দিকে এগোয়। বক্ষে এখনও মৃদু ধুকধুক আওয়াজ হচ্ছে। আপনি কি ইভান বলছেন? সঠিক নাম্বারে কল দিয়েছে কি না শিওর হতে প্রশ্নটি করল মিতু। অপর প্রান্ত থেকে ইভানের জবাব এলো, হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি মিতু। আমাকে চিনতে পেরেছেন? যাকে অর্ধাঙ্গিনী বানাবো তাকে কেন চিনব না? তবে প্রথমে কণ্ঠ শুনে ধরতে পারিনি। ইভানের শালীন কথন শুনে কিঞ্চিত লজ্জা পেল মিতু। তাকে অর্ধাঙ্গিনী বানানোর সিদ্ধান্ত তার যেমন দৃঢ়, তেমনি তার স্ত্রী হতে কোনো আপত্তি নেইও তার। সে বলল, আমি আসলে শিওর হবার জন্য কল দিয়েছি। বুঝেছি, আমি সেই ইভান, যার সঙ্গে অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়েছিল। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ। খেয়েছেন? হ্যাঁ। আপনি? খেয়েছি। আপনার এই বিয়েতে কোনো আপত্তি আছে? থাকলে বলতে পারেন। আমার বিষয় নিশ্চয় আপনি সব জানেন। জানি। অতীতকে আঁকড়ে ধরে বাঁচা বৃথা। আমি অতীতের চেয়ে বর্তমান, ভবিষ্যৎ নিয়ে বেশি আগ্রহী। আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম রঙিন করে তুলতে। শুক্রিয়া, এটা তো আমার বলা উচিত। সমস্যা নেই, রাখছি। ভালো থাকবেন। জি, আপনিও। আল্লাহ হাফেজ। বাক্যটি শেষ করে কল কেটে দেয় ইভান। বালিশে মাথা রেখে স্থির সিলিং ফ্যানের পানে দৃষ্টি রাখে। সে নিজেকে অতীত থেকে বের করতে চাইছে। ভুলে যেতে চাইছে আগের কুকর্ম। ভালো পথে বাকিটা জীবন মিতুকে নিয়ে উৎসর্গ করতে চাইছে। খুব বেশি চাওয়া নয় তার। তবুও হৃদয়ের এক কোণায় ইসানার জন্য বড্ড ফাঁকা অনুভব হয়। এই ফাঁকা স্থান আদৌ ঘুচবে কি না জানা নেই তার। ভাবতে ভাবতে গভীর নিদ্রায় তলিয়ে যায় সে। _ রাত 12টা ছুঁই ছুঁই। রাদের কথা মনে উঠতেই হৃদয়ে ভূমিকম্পন সৃষ্টি হয় ইসানার। এ কম্পন তাকে ক্রমাগত ফুটবল করে তুলছে রাদের প্রতি। আখিযুগল কিছুক্ষণ বন্ধ রেখে খুলে বুক ভরে নিঃশ্বাস নেয়। অপর প্রান্তে ঘুরে শুতেই বিছানার ফাঁকা স্থানে নজর পড়ে। তার পাশাপাশি বাঁশির পাতানো। শুধু শোবার জন্য মানুষটি নেই পাশে। ওই ফাঁকা স্থানে হাত বুলায় ইসানা। সে ভাবে, যদি রাত পাশে থাকত নিশ্চিত তাকে ছুঁয়ে দেখার দুঃশ্বাসটি দেখাত। আনমনে মৃদু হাসি ফুটে ঠোঁটে। পরক্ষণেই রাদের চিন্তাভাবনা ফেলে টেবিল লাইটটি অফ করে ঘুমিয়ে পড়ে। নির্ঘুম যাচ্ছে রাতটি রাদের। ইসানাকে বলা কথাগুলো তাকে ভীষণভাবে দ্বিধায় ফেলছে। শত মাইল দূরে অবস্থান করছে দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। কাছে থাকলে নির্ঘাত কিছু একটা করে বসত ভেবে সে নিজেকে ধাতস্থ করে। কাল বাদে পরশু রওনা হবে নিজেদের দেশের উদ্দেশ্যে। সে চাইছে সময়টা যেন দ্রুত অতিবাহিত হয়। ইসানাকে দেখার জন্য মন অস্থির তোলপাড় করছে বক্ষে। বারবার এপাশ ওপাশ ফিরছে দেখে মুরাদ বিরক্ত হয়ে বলল, সমস্যা কি? নিজে না ঘুমালে না ঘুমা। আমাকে তো অন্তত ঘুমাতে দে। দোস্ত, কেমন যেন লাগছে। অসহায় স্বরে বলল। কেমন যেন বলতে? জানতে চাইল। কেমন যেন বলে ঠোঁট উল্টাল। মুরাদ টেবিল লাইট জ্বালিয়ে উঠে বসল। রাদের পানে গোয়েন্দার নজরে পর্যবেক্ষণ করছে। রাদ কিঞ্চিত ভ্রু বাঁকিয়ে উঠে বসে জিজ্ঞেস করল, দেখছিস কি? তোকে আগে তো কতবার দেখেছিস। নতুন করে কোথায় আবার রূপ জ্বালালো আমার? সেটাই দেখছি। কোথায় যেন নতুনে রূপ গজিয়েছে। হেসে বলল, তু। বিড়বিড় করল রাদ। চল বিয়াল লে আসি। তবে যদি লা মিটে। না, যাব না। আমি এসব পছন্দ করি না। সাধুর বাপ আমার। আর চোখে পলক ফেলে বলল মুরাদ।
আমাকে ইরিটেট করছিস, যাবি কি না? সরাসরি জানতে চাইল। রাত ভাবে সেকেন্ড কয়েক, তারপর বলে, চল। দু বন্ধু মিলে বিয়ার কিনে হোটেলের ছাদে বসে খাচ্ছে। প্রথমে হোটেলের ম্যানেজার তাদের এখানে বসে বিয়ার খাওয়ার জন্য নিষেধাজ্ঞা আরোপ করে। পরপরই ওরা তাকে টাকা দিয়ে পাশ কাটায়। 3 বোতল করে অলরেডি 6 বোতল শেষ করতেই নেশারোচক এসে দাঁড়ায় মাথায়। একে অপরকে তখন বলে, এতদিন সিঙ্গেল ছিলাম, এখন বউ থেকেও সিঙ্গেল আছি। আমাদের কপালি খা, রা পরাগ। তোর তো হবার আশাভরসা আছে। আর আমাকে দেখ, মনে হয় সারাজীবন সিঙ্গেল ভাবেই জীবনযাপন করতে হবে। কষ্ট কষ্ট নিস না। হবে হবে, কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল। কবে আর বলতে বলতে রাত চেয়ারে হেলান দিল। হবে নে একদিন, খাওয়া হয়েছে, এখন রুমে চল। যাব না, বিছানায় গেলে নিজেকে খুব অসহায় মনে হয়। লা চুপ কর, এসব বলিস না, কেউ শুনে ফেলবে। শুনুক, দুঃখ প্রকাশ করতে দে। এত বছরেও একটা প্রেম তো দূর, কোনো নারীকে স্পর্শ পর্যন্ত করিনি, এমন খেয়ালও মাথায় ছিল না। কিন্তু সানা আমার জীবনে আসার পর থেকেই নিজের ক্যারেক্টার উলটপালট হয়ে গেল। তাকে দেখলে ছোবার ইচ্ছে তৈরি হয়ে হৃদয়। কতটা পরিবর্তন হয়েছি দেখ। আমি আগের রাগ নেই দোস্ত, দেখছি। এখন কি বাকি পরিবর্তন জামাকাপড় লে দেখাবি? তাই করব। সানা তো আর দেখে না, আমাকে দেখলেই নজর সরিয়ে রাখে, সরাসরি তাকায় পর্যন্ত না। দুঃখের প্রলাপ বলতে বলতে কপালে চাপড় দিল রাগ। থামো রে আব্বা, চল এবার, বলে রাগকে টেনে তুলে হাঁটা ধরল মুরাদ। নেশারোচকে জানার হাঁটা বড্ড দায় হয়ে গেছে যেন। কাপা কাপা পায়ে রুমে এসে জনে এলোমেলো হয়ে শুয়ে পড়ে। ড্যাশ ড্যাশ, সকাল সকাল টাইসনকে গোসল করিয়ে ছাদে নিয়ে এসেছে ইসানা। টাওয়াল দিয়ে মুছিয়ে বেতের চেয়ারে রেখে নিজেও পাশে বসল। সার্ভেন্ট এসে কফির মগ দিয়ে যায়। আর টাইসনকে ডগ ফুড। ইসানা খেতে খেতে ফেসবুক লগ ইন করে। ফ্রেন্ড রিকোয়েস্টে গিয়ে ইভানের ফ্রেন্ড রিকোয়েস্ট দেখে অ্যাকসেপ্ট করে। আপাতত ইভান অনলাইনে ছিল না। ইভানকে দেখে এখন আর তার লাগে না। সে মন থেকেই তাকে মাফ করে দিয়েছে। কিছুক্ষণের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করে। তার সঙ্গে বিচ্ছেদের ফলেই রাত এবং নতুন কে পেয়েছে। এটা যে আল্লাহর দেওয়া তার সর্বশ্রেষ্ঠ উপহার। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ হবার নয়। আকাশের পাবে চেয়ে মুচকি হাসে। সে খুশি, ভীষণ খুশি। হঠাৎ ফোনের টোন বাজে। রাদের মেসেজ, গুড মর্নিং সানা। বার্তাটি দেখে ইসানা পুনরায় আকাশের পানে তাকায়। ঠোঁটে এবার তৃপ্তির হাসি ফুটে। এ হাসি যেন জানান দিচ্ছে রাতকে আস্তে ধীরে আপন করে নেওয়ার বার্তা। দ্বিধা লজ্জাবোধ ফেলে সে নিজেও মর্নিং লিখে পাঠায়। রেগে আছেন? না, ভাবছিলাম রিপ্লাই আসবে না। তো কি করছেন? ইসানা মৃদু হেসে লিখে, রৌদ্রে বসে আছি। আপনি? ডিল ফাইনালের জন্য মিটিংয়ে যাচ্ছি। ইসানার ইচ্ছে করে লিখতে, সাবধানে যাবেন, কিন্তু লিখে না। ওপর পাশ থেকে রাদের ফের বার্তা আসে। কাল বিয়ার খেয়েছিলাম, আপনাকে জানালাম। অনেক আগে একবার খেয়েছিলাম, আর কাল খেলাম। এগুলা খাওয়া হারাম। আপনি চাইলে খাবো না কক্ষনো। তাহলে খাবেন না আর? আচ্ছা, আপনার কথা অবশ্যই রাখব। ধন্যবাদ। টেক কেয়ার সানা, মিস ইউ। লাস্টের বার্তাটি দেখে ইসানার ওষ্ঠদয় অটোমেটিক হাসি ফুটে ওঠে। সে ফোন রেখে মুখ চেপে ধরে। অবাক হয় নিজের হাসি দেখে। ঠোঁটের হাসি মিলিয়ে রাদের প্রতি অনুভূতিটি অনুভব করে। দিনে রাদের প্রতি অনেকটা দুর্বল অনুভব করে নিজের ভেতরে। ফোন লক করে দৃষ্টি ফেলে মুরাদের পানে। কাল অতিরিক্ত বিয়ার খাওয়ার ফলে মাথা ব্যথা অনুভব করছে রাদ। মেডিসিন নেবার পর কিছুটা কম অনুভব করছে, তবে এতটাও না। মুরাদ রাদের চাহনি বুঝতে পেরে ফোনের পানে দৃষ্টি নিবন্ধ রেখেই বলল, আমারও মাথা ব্যথা করছে রে দোস্ত। মিথ্যা কথা বলবি না একদম। ঝাড়ি দিয়ে বলল, আচ্ছা, আর তোকে খাওয়ার জন্য ফোর্স করব না। এই মুহূর্তে নিজেকে শান্ত কর। রাত জানালার পানে চেয়ে বাহিরের পানে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করে। ইভানের বিয়ে ঠিক হয়েছে। রাত ভ্রু কুঞ্চন করে মুরাদের দিকে তাকায়। বলে, কবে? এই শুক্রবার বিয়ে। মেয়ে কি বিবাহিত? অবিবাহিত। নাম মিতু। এখন মনে হচ্ছে ও শুধরে গেছে। লোকদের নজরদারি করা বন্ধ করতে বলবো? না বলে দে। আচ্ছা, দাওয়াত দিবে তোদের? কি মনে হয়? এসব ফালতু ভাবনা ভাবি না আমি। মেকি রাগ দেখিয়ে বলল। মুরাদ চুপ হয়ে যায়। রাত আর কথা বাড়ায় না।
ইসানার জীবন থেকে ইভান পুরোপুরিভাবে চলে গেছে জেনে স্বস্তি পায় সে।